হ্যালো ক্লাস 11। আজ আমরা পড়ব তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক খুব সুন্দর পোয়েম, যার নাম হচ্ছে স্টিল আই রাইজ, তাও আমি উঠে দাঁড়াই। কবিতাটা লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। বিফোর উই রিড দ্য পোয়েম লাইন বাই লাইন, at first we need to understand the historical background of writing this poem. Why did Maya Angelou write this poem? কেন তিনি কবিতাটা লিখেছেন? আচ্ছা, এই কবিতাটি তিনি যে অ্যান্থোলজি বা গ্রন্থে প্রকাশ করেছিলেন, কাব্যগ্রন্থে, তার নাম কিন্তু অ্যান্ড স্টিল আই রাইজ। এই যে অ্যান্ড যোগ করে দিলে হয়ে যাবে তোমার অ্যান্থোলজিটার নাম। তার আগে বলে রাখি, এই যে মায়া অ্যাঞ্জেলো, তিনি কিন্তু ছিলেন একজন আফ্রিকান আমেরিকান। তিনি ছিলেন একজন আফ্রিকান আমেরিকান। আফ্রিকান আমেরিকান মানে হলো যে তার যে অ্যানসেস্টার্স, তারা ছিলেন আফ্রিকান, কিন্তু তিনি আমেরিকায় থাকার কারণে তিনি আমেরিকার কিন্তু নাগরিক হয়ে গেছিলেন। এবার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু বলি, মন দিয়ে শুনবে। আমরা জানি আফ্রিকার যে সমস্ত মানুষগুলো, তারা ব্ল্যাক স্কিনের হয়ে থাকে, তাদেরকে বলা হয় কৃষ্ণাঙ্গ, এবং ওয়েস্টের বেশিরভাগ কান্ট্রির মানুষ কিন্তু শ্বেতাঙ্গ। এবার আমেরিকাতে যখন স্বাধীন হয় আমেরিকা, তারপরে কিন্তু আমেরিকাতে কাজ করার জন্য প্রচন্ড লোকের দরকার হচ্ছিল। এবার যে সমস্ত আফ্রিকান মানুষরা থাকেন, বা বা যাদের কৃষ্ণাঙ্গ বলা হয়, কৃষ্ণাঙ্গ যে সমস্ত মানুষরা থাকেন, তাদের কিন্তু কেনা বেচা করা হতো দাস হিসেবে। এবার যেহেতু আফ্রিকার মানুষরা অতটা শিক্ষিত ছিলেন না, তাদের উপর জোর করে, তাদের উপর জোর খাটিয়ে তাদেরকে দাস বানিয়ে আমেরিকায় নিয়ে আসা হতো, এবং আমেরিকাতে তাদের দাস হিসেবে বিক্রি করা হতো। এইটা কিন্তু চলেছিল 1600 থেকে 1865 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিন্তু এই দাস কেনা বেচা এবং দাস প্রথা কিন্তু চলেছিল আমেরিকাতে। এবার স্বভাবতই তাদেরকে শুধু দাস হিসেবে নিয়ে আসা হতো, তাদেরকে ইউজ করা হতো। তাদের কিন্তু কোনোভাবেই মর্যাদা তো দূরের কথা, তাদেরকে নাগরিক হিসেবেও গণ্য করা হতো না, বা মানুষ হিসেবেও গণ্য করা হতো না। তাই হলো কি, স্বভাবতই তাদের মধ্যে ক্ষোভ আস্তে আস্তে বাড়তে থাকলো, তাদের উপর অত্যাচারও ক্রমাগত বাড়তেই থাকলো। এবার এর মাঝখানে কয়েকটা ঘটনা ঘটে গেল। আমেরিকার কিন্তু এই যে ওপরের স্টেট, নর্থের স্টেট এবং সাউথের স্টেটস, এগুলি কিন্তু মতবিরোধ হতে শুরু করলো। নর্থের স্টেটসগুলোকে বলা হতো ইউনিয়ন, এবং সাউথের স্টেটসগুলোকে হতো কনফেডারেটস। এবার ইউনিয়ন এবং কনফেডারেটসের মধ্যে কিন্তু ক্ল্যাশ দেখা দিতে লাগলো। কেন? এই ইউনিয়নের লোকেরা বলল দাস প্রথা বন্ধ করে দাও। কারণ হচ্ছে ইউনিয়নের লোকেরা কিন্তু ছিল ইন্ডাস্ট্রিয়ালি ইমপ্রুভড, তাই ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভান্সড ছিল। কিন্তু সেখানে কনফেডারেটস যারা ছিল এরা কিন্তু কৃষি নির্ভর কিন্তু বেশি ছিল। তাই তোমরা জানো কৃষিতে কি হয়, প্রচুর পরিমাণে মানুষ লাগে কাজ করার জন্য, তাই লোক দরকার। তাই কিন্তু কনফেডারেটসরা তারা কোনো মতেই দাসদের ছাড়তে চাইছিল না। তারা চাইছিল তাদের দাসেরা যেন সবসময় তাদের সঙ্গেই থাকে। এবার স্বভাবতই এই ক্ল্যাশ চলতে চলতে কিন্তু একসময় আমেরিকাতে সিভিল ওয়ার শুরু হয়ে গেল। আমেরিকান সিভিল ওয়ার শুরু হয়ে গেল কত সালে? দেখো, আমেরিকান সিভিল ওয়ার চলেছিল 18 ওয়ান মিনিট আমেরিকান সিভিল ওয়ার চলেছিল 1861 থেকে, প্রায় 1861 থেকে চলেছিল, 1861। এবং এই যে আমেরিকান সিভিল ওয়ার, এটা কিন্তু শেষ হয়েছিল 1865 অবধি এই আমেরিকান সিভিল ওয়ার চলেছিল। পলিটিক্যাল আনরেস্ট, সোসাইটাল আনরেস্ট, সমস্ত কিছু কিন্তু এই সময় দেখা গেছিল। এবার আমেরিকার কিন্তু অবস্থা কিন্তু খুবই কঠিন, কারণ একাধারে এই যে ব্ল্যাক পিপল, এদের এদের তো অবস্থা আরো কঠিন। এদের তো অপারেশনের শিকার হতে হচ্ছিল, এবার যুদ্ধ তাদেরকে সামিল হতে হলো। স্বভাবত যাদের অবস্থা খুবই ক্রুর, এমনিতেই
সমস্ত শ্বেতাঙ্গরা তাদের উপর অত্যাচার করতো, নির্মম অত্যাচার করতো। এবার যুদ্ধও করতে হচ্ছে। এমন সময় আমাদের যে আমেরিকা তৎকালীন প্রধানমন্ত্রী, সরি প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট অ্যাব্রাহাম লিঙ্কন, বানানটা লক্ষ্য করবে, অ্যাব্রাহাম লিঙ্কন, তিনি কিন্তু ঘোষণা করলেন ইমানসিপেশন প্রোক্লেমেশন। তিনি ঘোষণা করলেন ইমানসিপেশন ইমানসিপেশন প্রোক্লেমেশন। ইমানসিপেশন প্রোক্লেমেশনের মাধ্যমে কি হলো? ইমানসিপেশন প্রোক্লেমেশনের মাধ্যমে তিনি ঘোষণা করলেন যে সমস্ত কনফেডারেট স্টেটসের সমস্ত যারা কৃষ্ণাঙ্গ দাস আছে তাদের মুক্তি দেওয়া হলো। তাদেরকে এবার কিন্তু মুক্তি দেওয়া হলো এবং ইউনিয়নরা তাদের কি করবে? ইউনিয়নরা তাদের স্মরণ দেবে। এবার তুমি তোমার যে দাস তাদেরকে মুক্তি দিয়ে দিলে, তোমার দেশেই তারা ঘুরছে, তোমাদের দেশেই কাজ করছে, কিন্তু তুমি যদি তাদের অধিকার রক্ষা না করো, তাদেরকে নিজের নাগরিক হিসেবে তুমি প্রতিষ্ঠা না দাও, তাহলে কিন্তু তারা কোনো মতেই সেটা সহ্য করবে না। আফ্রো আমেরিকান যারা ছিলেন তাদের কিন্তু তখন লিগালি তাদের ডিসক্রিমিনেশন এবং তাদের সেগ্রিগেশনের শিকার হতে হতো। অর্থাৎ তাদেরকে আলাদা জাতি, বর্বর জাতি, তাদের রঙের ভিত্তিতে তাদের এই যে বিভেদীকরণ, সমস্ত কিছু কিন্তু তখন লিগালি হতো। এবার আসছে তার পরের মুভমেন্ট। এরপরে হচ্ছে কি, আফ্রো আমেরিকানদের যে সমস্ত অধিকার রক্ষা করার জন্য আমাদের আসছে দ্য সিভিল রাইটস মুভমেন্ট। দ্য সিভিল রাইটস মুভমেন্ট। এই সিভিল রাইটস মুভমেন্টটা কিন্তু হয়ে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এই সিভিল রাইটস মুভমেন্ট চলেছিল 1950 থেকে 1960 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সিভিল রাইটস মুভমেন্টে কিন্তু কি হচ্ছিল, এই লিগালি তাদের যে সেগ্রেগেশন করা হচ্ছিল কালারের ভিত্তিতে, জেন্ডারের ভিত্তিতে এবং বিভিন্ন রকম ভাবে অন্য জাতির ভিত্তিতে, সেই সমস্ত কিছু যাতে বন্ধ করা হয়, সেইটা কিন্তু মুভমেন্ট চলতে থাকে। এবার এই সিভিল রাইটস মুভমেন্টের কিছু পায়োনিয়ার ছিলেন। কে ছিলেন? দেখো, এই সিভিল রাইটস মুভমেন্টের যে সমস্ত পায়োনিয়ার্স ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মার্টিন লুথার কিং জুনিয়র, মার্টিন লুথার কিং জুনিয়র এবং ছিলেন জন লেউইস। এনারা কিন্তু পায়োনিয়ার ছিলেন। এবং এই মার্টিন লুথার কিং জুনিয়রের সঙ্গে কিন্তু আমাদের মায়া অ্যাঞ্জেলোও কিন্তু এই মুভমেন্টে অংশগ্রহণ করেছিলেন এবং তাকে দেখাও গেছিল, এবং তিনিও কিন্তু একজন পায়োনিয়ার ছিলেন। এই সিভিল রাইটস মুভমেন্টের তিনিও কিন্তু একজন পায়োনিয়ার ছিলেন। এবার লিগালি কিন্তু সেগ্রেগেশন এবং সমস্ত রকমের যে বিভেদীকরণ সমস্ত কিছু লিগালি দূর হলেও মানুষের মনের মধ্যে কিন্তু রেসিজম রেসিজম কিন্তু তখনও ছিল। এবার তোমরা জানবে যে আগেকার দিনে কিন্তু মহিলাদের ভোটাধিকার করার কোনো রকম ভাবেই অধিকার ছিল না। বা মহিলাদের ভোটাধিকার, মহিলাদের অধিকার রক্ষার জন্য 1970s এর দশকের দিকে কিন্তু বিভিন্ন পলিটিক্যাল বিভিন্ন রকম মুভমেন্ট কিন্তু চলতে থাকে এবং সেই মুভমেন্টেও কিন্তু অংশগ্রহণ করেছিলেন আমাদের মায়া অ্যাঞ্জেলো। তার ক্ষেত্রে লড়াইটা কিন্তু দুই মুখী ছিল, কারণ তিনি একাধারে কৃষ্ণাঙ্গ এবং অন্য ধারে কিন্তু তিনি একজন মহিলা ছিলেন, এবং সেই সমস্ত ফেমিনিস্ট মুভমেন্টের যারা পায়োনিয়ার, যারা মুখপাত্র ছিলেন, তারা কিন্তু সবই শ্বেতাঙ্গ মহিলা ছিলেন, কোনো কৃষ্ণাঙ্গ মহিলা কিন্তু ওর পার্ট সেইভাবে ছিলেন না। তাই মায়া অ্যাঞ্জেলোদের একাধারে নিজেদের কৃষ্ণাঙ্গ হিসেবেও আন্দোলন করতে হয়েছে এবং মহিলা হিসেবেও কিন্তু আন্দোলন করতে হয়েছে। এবং তার অর্থাৎ মায়া অ্যাঞ্জেলোর যে সমস্ত পোয়েমস, যে সমস্ত রাইটিংসগুলো আছে, সবগুলোর মধ্যেই কিন্তু
মহিলাদের কষ্ট এবং কৃষ্ণাঙ্গদের কষ্ট কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে, এবং তিনি কষ্ট পেয়েছেন কিন্তু সেটা কখনো তিনি ভেঙে পড়েননি। তিনি যত কষ্ট পেয়েছেন তিনি ততই মাথা উঁচু করে এগিয়ে গেছেন, এবং শেষমেশ তিনি কিন্তু অনেকটা ক্ষেত্রে সফলও হয়েছিলেন। এবার এবার কিন্তু আমাদের এই যে পুরো পোয়েমটা শ্বেতাঙ্গদের কৃষ্ণাঙ্গদের ওপর যে অত্যাচার, এবং শ্বেতাঙ্গদের এই যে কৃষ্ণাঙ্গদের একটা আলাদা জাতি হিসেবে, বর্বর মানুষ হিসেবে দেখার যে প্রবণতা, সেটার কিন্তু একটা জীবন্ত দলিল হচ্ছে আমাদের এই পোয়েমটা। এবং এখানে ওয়েমেনদের সাফারিং সেটাও কিন্তু অনেকটাই ফুটে উঠেছে। তাহলে চলো কবিতাটাই কিন্তু প্রবেশ করা যাক। দেখো, You may write me down in history with your bitter, twisted lies. You may trod me in the very dirt, but still, like dust, I'll rise. এখানে ইউ বলতে কিন্তু এখানে শুধু হোয়াইট ফ্লেশের যে সমস্ত মানুষরা রয়েছে তাদের কথা বলা হয়েছে। দেখো, এই ইউ বলতে কিন্তু এখানে শ্বেতাঙ্গদের কথা বলা হয়েছে। ইউ বলতে কিন্তু এখানে শ্বেতাঙ্গদের কথা বলা হয়েছে। এবার জানবে, কোনো দেশে যেই জাতি যত বেশি শক্তিশালী, ইতিহাসও কিন্তু তাদের ফেভারেই লেখা হয়ে থাকে, এবং অন্যান্য জাতিদের কিন্তু সেইভাবে ইতিহাস মনে রাখে না। তাই আমাদের যে পোয়েট, আচ্ছা একটা কথা বলে দিই, মহিলা কবিদের কিন্তু অনেকে পোয়েটেসও বলে, কিন্তু বর্তমানে তোমরা পোয়েটেস বলবে না, তোমরা কিন্তু পোয়েটই বলবে, নাহলে কিন্তু ওটাও কিন্তু ডিসক্রিমিনেশন হয়ে যাবে, ঠিক আছে? পোয়েটেস বলবে না, পোয়েটই লিখবে। দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, বলছে তুমি আমাকে ইতিহাসের অংশ করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ইতিহাসে তুমি কিভাবে লিখছো? উইথ ইউর বিটার টুইস্টেড লাইন্স। দেখবে, তুমি যদি সাহিত্য বাদ দিয়ে তুমি যদি ইতিহাস পড়ো, সেখানে বরাবরই কৃষ্ণাঙ্গদের এক বর্বর অসভ্য জাতি হিসেবে কিন্তু তুলে ধরা হয়েছে। তাদের কিন্তু কখনোই সভ্য জাতির বা সভ্য সমাজের একটা অংশ হিসেবে কিন্তু তুলে ধরা হয়নি, এবং সব কিন্তু কি এক একটা বিটার টুয়েস্টেড লাইস, সবই কিন্তু মিথ্যাচার করা হয়েছে, সব কিন্তু কি হয়েছে, মিথ্যাচার হয়েছে, এবং সব কি বিকৃত ইতিহাস লেখা হয়েছে। ইতিহাস যখন, যে জাতি, আমি একটু আগেই বললাম, যে জাতি যখন শক্তিশালী, ইতিহাস কিন্তু তার ফেভারে লেখা হয়ে থাকে। এখানেও তাই হচ্ছে, শ্বেতাঙ্গরা যেহেতু তখন শক্তিধর জাতি হিসেবে তাদেরকে বিবেচনা করা হতো, তাই ইতিহাসও কিন্তু তাদের মানে ফেভারেই লেখা হয়েছে। তাই তিনি আর কি বলছেন, ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি কিন্তু আমাকে ধুলোয় মেশানোর চেষ্টা করতেই পারো, বাট স্টিল, কিন্তু তাও, লাইক ডাস্ট, ধুলোর মতো, আই উইল রাইজ। দেখবে, ধুলোকে যতই তুমি চাপা দেওয়ার চেষ্টা করো না কেন, ধুলো কিন্তু কি হয়, হাওয়াতে উড়ে যাবে। এটা কিন্তু একটা স্লাইট বিবলিক্যাল অ্যালিউশন, স্লাইট বা সাটল, কারণ কিন্তু ফুললি ডাস্টটাকে কিন্তু আমাদের ইনভার্টেড কমার মধ্যে দেওয়া নেই, এটা সাটল কিন্তু একটা অ্যালিউশন, সাটল অ্যালিউশন। যদি অ্যালিউশন হিসেবে এটাকে তুমি বর্ণনা নাও করো তাহলেও কিন্তু অসুবিধা নেই, সাটল, আমি বারবার বলছি এটা সাটল অ্যালিউশন, কিন্তু সাটলি কিন্তু তুমি অ্যালিউশনটা পাচ্ছ। কি অ্যালিউশন? দেখো, বুক অফ জেনেসিস বা যেটাকে বলে হিব্রু বাইবেল, মানে পুরাতন বাইবেল যেটা, সেখানে কি বলা হচ্ছে যে গড গড কি করেছিলেন, গড মানুষকে সৃষ্টি করেছিলেন ধুলোর মধ্যে থেকে। তাই মানুষ কিন্তু ধুলোতেই জন্ম এবং ধুলোতেই শেষ, সেই ধুলো থেকেই মানুষ আসে এবং ধুলোতেই মানুষ মিশে যায়। কিন্তু এটা সাটল অ্যালিউশন, সাটল বিবলিক্যাল অ্যালিউশন, পুরোপুরি নয়। তারপর দেখো, ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, why are you beset with gloom? Cause I walk like I've got oil wells pumping in my living room. দেখো, বলছে আমার স্যাসিনেস, এই যে স্যাসিনেস, এটা কিন্তু পুরোপুরি, যদি তুমি অর্থগত দেখতে চাও, অর্থগত দিক থেকে মানে করলে হবে না, ডিরেক্ট মিনিং করলে কিন্তু হবে না। এর মানে হচ্ছে কিন্তু বোল্ডনেস, বলছে আমার বোল্ডনেস বা আমার ঔদ্ধত্য, বাংলায় হবে কি, ঔদ্ধত্য, বলছে আমার ঔদ্ধত্য কি তোমাকে খুব দুঃখী করে তোলে?
হোয়াই আর ইউ বেসেট উইথ গ্লুম? বেসেট কথার অর্থ হলো ঘিরে থাকা, ঘিরে থাকা। বলছে যে আমার ঔদ্ধত্য তোমাকে কি খুব কষ্ট দিচ্ছে? ও মা, তোমার মুখটা ওরকম বাংলার পাঁচের মতো হয়েছে কেন? তোমার মুখটা অত শুকিয়ে গেছে কেন? এখানে তিনি কিন্তু সেই ইঙ্গিতটাই দিচ্ছেন। দেখবে এখানে কিন্তু একটা ইঙ্গিত পাচ্ছি আমরা। দেখবে যদি কর্মচারীরা কখনো কখনো নিজেদের আসল শক্তি প্রকাশ করতে চায়, আসল শক্তি বলতে কিন্তু এখানে জোর খাটানো নয়, এখানে কিন্তু তাদের অধিকার ফিরে পেতে চায় বা নিজেদের অধিকার পেতে চায় বা সংঘবদ্ধ হয়ে নিজেদের অধিকার পাওয়ার জন্য লড়াই করতে থাকে, তাহলে কিন্তু মালিক যারা থাকে তাদের কিন্তু মুখ শুকিয়ে যায়, এই রে ওরা বোধহয় সব একজোট হয়ে গেলে বা আমাদের খেলা শেষ। বা এখানে তুমি একটাও বলতে পারো, তোমার কর্মচারী যদি মালিকের থেকে এগিয়ে যায় তাহলেও কিন্তু মালিকের মুখ শুকিয়ে যাবে, কারণ মালিক পক্ষ কখনোই চাইবে না যে আমার কর্মচারীরা আমার থেকে বেশি এগিয়ে যাক। তাই তিনি বলছেন আমার উন্নতি, আমার ঔদ্ধত্য, আমার মাথা উঁচু করে থাকা, এসব কি তোমার খুব ব্যথা দিচ্ছে? তোমার মুখ শুকিয়ে গেছে কেন? Cause I walk like I've got oil wells pumping in my living room. বলছে যেন আমাকে দেখে মনে হয় যে আমি এমন করে হাঁটি যেন আমার বিশ্রামের ঘরে কি আছে, অয়েল ওয়েল, তেলের খনি রয়েছে। আমেরিকাতে কিন্তু প্রচুর মানুষের তেলের খনি রয়েছে এবং যাদের তেলের খনি রয়েছে তারা কিন্তু প্রচুর অর্থের অধিকারী হয়ে থাকে। তাই বলছেন তুমি ভয় পাচ্ছ কারণ আমার এত অর্থ রয়েছে বলে। এখানে কিন্তু অর্থ বলতে এখানে জাগতিক অর্থের কথা বলা হয়নি, তখন তাদের উন্নতি, তাদের ঐক্যবদ্ধতা এবং তাদের যে উন্নতি সাধনের চেষ্টা নিজেদের, সেই যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে কিন্তু বলা হয়েছে, যেটা তারা এখনো কি করছে, পাম্পিং, যেটা এখনো চলছে। অর্থাৎ আমরা যে নিজেদের উন্নতি সাধনের চেষ্টা করছি, তোমাদের যে বেড়াজাল, তোমাদের যে দাসত্ব সেটা ভেঙে দিচ্ছি, সেটা দিকে কি তোমাদের মুখ শুকিয়ে যাচ্ছে? তারপরে দেখো, just like moons and like suns, with the certainty of tides, just like hopes springing high, still I rise. দেখো বলছে এখানে কিন্তু তিনি নিজেকে কিছু ন্যাচারাল ফোর্সেস এর সঙ্গে তুলনা করলেন। যেমন সেলেস্টিয়াল বডি এখানে দুটো আছে দেখো, মুন, সান, সেলেস্টিয়াল বডি, এবং টাইড, জোয়ার ভাটা বা জোয়ার বা সমুদ্রের ঢেউ বলতে পারো। বলছে ঠিক চাঁদ সূর্যের মতো এবং সমুদ্রের ঢেউয়ের নিশ্চয়তার মতো এবং স্প্রিং অর্থাৎ বসন্তের নিশ্চয়তার মতো আমি কিন্তু উঠে দাঁড়াবো। আমি বারবার কিন্তু বলি, কবিতার ক্ষেত্রে কিন্তু যদি তুমি আক্ষরিক অর্থ করতে যাও, কবিতার অর্থ কিন্তু পুরোপুরি পাল্টে যাবে। কবিতার অর্থ কিন্তু ওইভাবে আক্ষরিক ভাবে কিন্তু হয় না, কারণ প্রত্যেক জনা কিন্তু কবিতাকে ইন্টারপ্রেট বিভিন্ন রকম ভাবে করে থাকে। আমি একভাবে ইন্টারপ্রেট করি, অন্য একজন অন্যভাবে কিন্তু ইন্টারপ্রেট করবে। তাই ইট ডিপেন্ডস অন দ্য ইন্টারপ্রিটেশন, কিন্তু আক্ষরিক অর্থ করলে কিন্তু কোনোভাবেই মানে দাঁড়াবে না। এইখানে তিনি বলছেন যে সেলেস্টিয়াল বডি যেগুলি আছে, যে মুন বা সান, এগুলি কিন্তু চিরন্তন। আমরা জানি প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিমে অস্ত যায়। পূর্ণিমাতে চাঁদ বড় হয় এবং অমাবস্যা আস্তে আস্তে চাঁদ ছোট হয়, কিন্তু পুনরায় আবার চাঁদ দেখা যায়। আবার তিনি কি বলছেন যে জোয়ার ভাটা এবং সমুদ্রের ঢেউ ওটাও কিন্তু চিরন্তন। তুমি কোনোদিন দেখবে না যে আজকে সমুদ্রের ঢেউ দিচ্ছে যে কাল দেবে না, এমন কিন্তু হয় না। সমুদ্রের ঢেউ কিন্তু প্রতিদিন দেয়। এবং জাস্ট লাইক হোপস অফ স্প্রিঙ্গিং হাই, এবং স্প্রিং অর্থাৎ স্প্রিং সিজন, সেখানে কিন্তু নতুনের জন্ম হয়, সেটা যেমন সত্যি, সেরকমই আমি আশাবাদী যে আমি একদিন উঠে দাঁড়াবো। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে পৃথিবীতে চাঁদ সূর্য যেমন চিরন্তন, সূর্য ওঠা সূর্য অস্ত যাওয়া এবং চাঁদের পূর্ণিমায় নিজের আকার ধারণ করা এবং অমাবস্যা অন্ধকার যতই তাকে ঢেকে দেখ না কেন, পূর্ণিমাতে সে ঠিক আবার পূর্ণিমা আসার আগে আগে সে চাঁদ আস্তে আস্তে মানে আকার ধারণ করতে করতে পূর্ণিমায় গিয়ে বড় চাঁদ ধারণ করবে। এবং সমুদ্রে জোয়ার ভাটা যেমন চিরন্তন কাজ করে যায়, আমরাও কিন্তু চিরন্তন ভাবে কাজ করছি। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আজ হয়তো আমাদের কাছে অমাবস্যার রাত,
আমরা হয়তো আজকে অমাবস্যার মতো ঢেকে আছি, কিন্তু একদিন পূর্ণিমার চাঁদ হিসেবে আমরা কিন্তু নিজেদের আত্মপ্রকাশ করব। তখন কিন্তু আমাদের উন্নতি সবার চোখ ধাঁধিয়ে দেবে সূর্যের আলোর মতো। সূর্যের আলোর দিকে তুমি যখন যেমন তাকিয়ে থাকতে পারো না, তেমনি তাদের উন্নতির দিকেও কিন্তু তুমি কিন্তু তাকিয়ে থাকতে পারবে না। এবং তারা নিজেদের যে সমস্ত উন্নতি সাধনের প্রচেষ্টা করছেন, সেগুলো সব কিন্তু সমুদ্রের ঢেউয়ের মতো চিরন্তন। তারা ক্রমাগত নিজেদের উন্নতি সাধনের চেষ্টা করেই যাচ্ছে এবং করতেই থাকবে। এবং তোমরা জানো কি, আমি এটা আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিদেশে কিন্তু 4টে সিজন আমাদের পরিলক্ষিত হয়। প্রথম হচ্ছে স্প্রিং, তারপর হচ্ছে সামার, তারপর হচ্ছে অটম, এবং তারপর হচ্ছে উইন্টার। স্প্রিংকে বলা হয় সিজন অফ নিউ বার্থ, বা মানুষের ক্ষেত্রে যদি তুমি বলো, এটা হচ্ছে আমাদের ইনফ্যান্ট অবস্থা। সামার হচ্ছে কিন্তু আমাদের ইউথ, অর্থাৎ বৃদ্ধি পাওয়ার। অটম হচ্ছে সিজন অফ ডিকে, বা ক্ষয়ের বা ওল্ড এজ। উইন্টার হচ্ছে সিজন অফ ডেথ। এই যে উইন্টার, তারা বলছে আমরা যতই বর্তমানে সিজন অফ ডেথ, অর্থাৎ আমাদের কাছে আশাহীনতা, মনোমালিন্য এবং আমাদের উপর যতই ক্রুড অত্যাচার করা হোক না কেন, আমাদের বর্তমানে উইন্টার সিজন বা সিজন অফ ডেথ বা আমাদের মৃত্যু যন্ত্রণা যতই আমাদের দেওয়া হোক না কেন, আমাদের মধ্যে কিন্তু স্প্রিং সিজন আসার হোপ, অর্থাৎ নতুন জীবন খুঁজে পাওয়ার, অর্থাৎ নতুন হোপ খুঁজে পাওয়ার এবং নিজেদের উন্নতি সাধনের চেষ্টা করার, নিজেদেরকে প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই স্প্রিং আমাদের জীবনে কিন্তু একদিন আসবেই। সেইটার আশাতেই আমি আছি, এবং ঠিক আমি আবার রুখে দাঁড়াবো, আমি আবার উঠে দাঁড়াবো। ডিড ইউ ওয়ান্ট মি টু সি ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries? এখানে কিন্তু তিনি কোয়েশ্চেন করছেন কিছু। তিনি এখানে কিন্তু সেই সমস্ত শ্বেতাঙ্গদের কিছু প্রশ্ন ছুড়ে দিলেন যে, ও তোমরা কি চাও যে আমি ভেঙে পড়ি, মনোবল হারিয়ে ফেলি, হীনমন্যতায় ভুগি? তোমরা কি চাও যে তোমাদের দাসত্বটাকে আমি এগিয়ে নিয়ে যাই, মাথা নিচু করে থাকবো, তোমাদের চোখে চোখ রাখবো না যেন কখনো, সব সময় তোমাদের আদেশ মেনে চলবো? তোমরা কি সেটা চাও? এবং তোমরা কি চাও এই যে আমার বুক ফুলিয়ে মাথা উঁচু করে দুই আমার এই যে কাঁধ, সে কাঁধ সবসময় সোজা হয়ে আছে, যেন চুপসে পড়ুক, যেন নেমে পড়ুক, যেমন একটা অশ্রু হয়ে থাকে, অশ্রু দেবে এইভাবে। যদি তুমি এটা অশ্রু ইমোজি দেখো, অনেকটা, এক মিনিট দাঁড়াও, অনেকটা এরকম ভাবে অশ্রু হয়ে থাকে, অর্থাৎ যেমন নিচের দিকে ঝুঁকে পড়ে, সেরকম তিনি বলছে তুমি কি চাও যে অশ্রুবিন্দুর মতো আমি যেন ঝুঁকে পড়ি, আমার কাঁধ যেন ঝুঁকে পড়ুক, এবং আমি যেন আমার এই যে মনে এত যন্ত্রণা, এত কান্না, এত কষ্ট, সেইগুলো যেন আমাকে দুর্বল করে তুলুক? অর্থাৎ তিনি তাদের প্রশ্ন করে দিচ্ছেন যে তোমরা তো কখনোই চাও না যে আমাদের মতো যারা কৃষ্ণাঙ্গ মানুষ, যে সমস্ত মানুষরা দাস হয়ে থেকেছে, তোমাদের এত বছর সেবা দিয়েছে, তারা যখন নিজেদের উন্নতি করার চেষ্টা করছে, তাদের অধিকার ফিরে পাওয়ার চেষ্টা করছে, তাদেরকে একজন মানুষ, একজন জাতি হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। আমরাও তো আমেরিকার একজন বাসিন্দা, আমরা তো আমেরিকার জনগণ, এবং তোমরা যে অধিকারগুলো পাচ্ছ সেইগুলো আমরা পাওয়ার জন্য লড়াই করছি, সেই লড়াইটা তোমরা কি চাও আমরা বন্ধ করে দিই? এবং এতদিন যেমন হয়ে আসছিল যে আমরা তোমাদের চোখে চোখ রাখবো না, সবসময় হীনমন্যতায় ভুগবো, আশাহীনতায় ভুগবো, তোমরা যে আদেশ করবে সে আদেশ গুলো চোখ বুঝে, মুখ বুঝে মেনে চলবো, এবং নিজেদের মনের কষ্ট নিজেদের মধ্যেই ভরে রাখবো, তোমরা কি সেটাই চাও আবার হোক? তা কিন্তু হবে না। তারপরে দেখো, তারপরে তিনি বলছেন, ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? Don't you take it awfully hard because I laugh like I've got gold mines digging in my own backyard. তারপরে হচ্ছে ডাস মাই হটিনেস, হটিনেস বলতে কিন্তু তিনি বলতে চাইছেন এখানেও সে একই, আমার ঔদ্ধত্য, আমার প্রাইড। বলছেন আমার ঔদ্ধত্য এবং আমার প্রাইড সব কি তোমাদের খুব মনক্ষুণ্ণ করে দিচ্ছে? সব কি তোমাদের আশা ভেঙে দিচ্ছে? ডোন্ট ইউ টেক ইট অফ হোলি হার্ড,
অত ভয় পাওয়ার কারণ নেই, অত এটাকে সিরিয়াসলি নিও না, ও চিন্তা নেই তোমার। তোমরা কি জানো আমি এরকম কেন এত ঔদ্ধত্য, এত প্রাউড কেন আমি? কারণ আমি হাসি, কারণ আমার কাছে কি আছে, আমি এমন ভাবে হাসি যেন মনে হচ্ছে আমার কাছে সোনার খনি আছে। এবং সেগুলো আমার বাড়ির পেছনে যে উঠোন আছে, বাগান আছে, বাগানে যেন সোনা ভরা আছে সেই খনিতে, এবং সেই সোনার জন্য কিন্তু আমি কি, সেই সোনার জন্য আমি বড় লোক হতে পেরেছি। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে ব্যাপারটা। দেখো, ধরো একটা জায়গায় তুমি কাজ করো, একটা ফ্যাক্টরিতে, সেখানে তোমার মালিক আছেন। মালিক প্রত্যেক দিন তো মার্সিডিজ গাড়ি চড়ে আসেন। হঠাৎ তুমি কোনোভাবে পয়সা জড়ো করে, পয়সা ইনকাম করে তুমি হলো কি, তুমি একটা বিএমভি কিনে নিলে। দেখো, এই বিএমভি বলে কিন্তু তোমরা খুব ভুল বুঝো না। বিএমডব্লিউ আমরা লিখি, কিন্তু জার্মান ব্র্যান্ড হওয়ার জন্য এই ডাব্লিউ কে কিন্তু জার্মানরা ভি হিসেবে উচ্চারণ করে, তাই বিএমডব্লিউ নয়, আসল উচ্চারণ তো বিএমভি। তুমি এটা বিএমভি গাড়ি কিনে নিয়ে চলে এলে, ব্যাস, মালিকের চক্ষু চড়ক গাছ, যে তোমার কি করে এত পয়সা হলো। তুমি বলে, আরে মালিক চিন্তা করে না, ওই যে আমার বাড়ির পেছনে সোনার যে খনি আছে না, ওখান থেকে আমি এসব পেয়েছি। তুমি যে কতটা হার্ড ওয়ার্ক করে এটা করেছো সেটা কিন্তু তারা দেখবে না, তারা মনে করবে নিশ্চয় তুমি কোনো অনৈতিক পন্থা অবলম্বন করেছো। তাই তিনি বলছেন যে চিন্তা করো না, আমি কোনো অনৈতিক পন্থা অবলম্বন করছি না। এবং কারণ আমার যে সমস্ত সোনার খনি আছে আমার বাগানে, সেই সোনার খনি থেকেই কিন্তু আমি এগুলো পেয়েছি। অর্থাৎ এটি কোনো সোনার খনি কিন্তু কোনো জাগতিক সোনার খনি নয়। এখানে যে সোনার খনির তিনি বলছেন সেটা হচ্ছে তাদের যে রিচ কালচার, তাদের যে রেজিলিয়েন্স, এবং তাদের যে হার না মানা, যে কঠোর, এবং তাদের যে কঠোরভাবে জীবনযাপন করার এই যে পদ্ধতি, বা তাদের এই যে দৃঢ় দৃঢ় প্রতিজ্ঞতা, তারা যে তারা লড়াই করেই যাবে, তারা কখনো হার মানবে না, এই যে সমস্ত সত্তাগুলি, এগুলি তার কাছে কিন্তু গোল্ডের সমান। তাকে তারা কি করে, শক্তি প্রদান করে। যেমন গোল্ড দেখবে আমাদের উন্নত নিয়ে শৌর্যের প্রতীক, অর্থাৎ আমরা কতটা বড় লোক সেটা কিন্তু আমরা কতটা সোনা আছে সেটা থেকে বোঝা যায়। সেরকমই তিনি বলছেন আমার এই যে কালচার, আমার যে হেরিটেজ, এবং আমার এই যে মানুষদের যে রেজিলিয়েন্স, এইগুলি আমার কাছে গোল্ড মাইনের সমান। এগুলি আমাকে শৌর্য দেয়, এগুলি আমাকে শক্তি দেয়, এগুলি আমাকে সম্পদশালী করে তোলে। এবং সেগুলো আমার ব্যাক ইয়ার্ড আছে। ব্যাক ইয়ার্ড মানে কি, ব্যাক ইয়ার্ড বলতে কিন্তু তার এখানে হিস্ট্রির কথা বলছেন। ব্যাকইয়ার্ড মানে হিস্ট্রির কথা বলছেন, আমাদের যে ইতিহাস, লড়াকু মানুষদের ইতিহাস, এবং সেগুলি আমাকে এনরিচ করে তোলে। এবং যার ফলে কি আমার মুখে সবসময় তুমি হাসি দেখতে পাবে, কারণ কোনো কষ্টই আমাকে দমাতে পারবে না। তারপরে কি বলছে, ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, তুমি আমাকে তোমার শব্দের মাধ্যমে বিদ্ধ করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইজ, তুমি তোমার চোখের দৃষ্টি চাহনিতে আমাকে কিন্তু তুমি কেটে ফেলতে পারো, মেরে ফেলতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি আমাকে কিন্তু তোমার ঘৃণায় মেরেও ফেলতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই উইল রাইজ, কিন্তু বাতাসের মতো আমি কিন্তু আবার উঠে দাঁড়াবো। কি সুন্দর মোটিভেশনাল কথা দেখো এখানে। এই যে শুট, কাট, কিল, এই তিনটে যে অত্যাচার প্রত্যেকটাই কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষের উপর হয়েছে। বিশেষ করে মার্টিন লুথার কিং জুনিয়রকে কিন্তু অ্যাসাসিনেট করা হয়েছিল। মার্টিন লুথার কিং জুনিয়রকে কিন্তু অ্যাসাসিনেট করা হয়েছিল। এমনকি তার বাবাকেও, মার্টিন লুথার কিং সিনিয়র, তাকেও কিন্তু অ্যাসাসিনেট করা হয়েছিল। সব কিন্তু তাদের উপর অত্যাচার হয়েছে। তাই তিনি বলছেন, ও তোমরা আগে যেমন অত্যাচার করবে সেরকম অত্যাচার করবে তো করো, কোনো অসুবিধা নেই, কারণ আমি হচ্ছি বাতাসের মতো, আমি আবার উঠে দাঁড়াবো। অর্থাৎ বাতাস কিন্তু দেখবে সব জায়গায় বর্তমান। বাতাস কি, বাতাস হচ্ছে অমনি প্রেজেন্ট, সর্বত্র বর্তমান। বাতাস কি, বাতাস আনকন্ট্রোলেবল, বাতাসকে কন্ট্রোল করা যায় না। বাতাসকে তুমি কন্ট্রোল করতে পারবে না, বদ্ধ করে রাখতে পারবে না। বাতাস মুক্ত, বাতাস অমনিপ্রেজেন্ট, বাতাস সব জায়গায় ছড়িয়ে পড়ে। অর্থাৎ তিনি এখানে কিন্তু নিজের কথা বলছেন না, তাদের এই যে লড়াই, তাদের এই যে রেজিলিয়েন্ট নেচার, ও তাদের এই যে উত্থান, সে উত্থানটাকে তিনি কিন্তু বাতাসের সঙ্গে তুলনা করেছেন। অর্থাৎ বাতাস যেমন তুমি তাকে বেঁধে রাখতে পারবে না, বাতাস যেমন সর্বত্র বর্তমান, তাদের এই লড়াইও কিন্তু সর্বত্র বর্তমান। এই লড়াই চলছে, চলবে, এবং তারা একদিন না একদিন আবার কি করবে, আবার তারা
উঠে দাঁড়াবে। তারপর দেখো, তারপরে তিনি এখানে কিন্তু, আমি একটু আগে যে বললাম আমাদের এই যে মায়া অ্যাঞ্জেলো, তিনি কিন্তু শুধুমাত্র নিজেদের কৃষ্ণাঙ্গ হওয়ার যে দুঃখ বা কষ্ট সেটার জন্য লড়াই করছিলেন এমন তা নয়, তিনি কিন্তু ফেমিনিজম অর্থাৎ মহিলাদের যে সমস্ত অধিকার রক্ষা সেগুলোর জন্য কিন্তু লড়ছিলেন। তিনি কৃষ্ণাঙ্গ এবং মহিলা দুটোই ছিলেন, যার জন্য তার কিন্তু লড়াই দুটো ছিল। একটা হচ্ছে নিজেদের মহিলাদের অধিকার রক্ষা করা এবং দ্বিতীয় হচ্ছে কৃষ্ণাঙ্গদের অধিকার রক্ষা করা। এটারই কিন্তু প্রতীক আমরা পাবো এই লাইনটার মাধ্যমে। দেখো, ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, ডাজ ইট কাম অ্যাজ আ সারপ্রাইজ দ্যাট আই ডান্স লাইক আইভ গট ডায়মন্ডস অ্যাট দ্য মিটিং অফ মাই থাইজ। বলছে, এই লাইনটার মাধ্যমে তিনি বলতে চাইছেন যে আমার এই যে যৌনতা, আমার এই যে সৌন্দর্য, এটা কি তোমাকে খুব আপসেট করে? কারণ দেখবে আমেরিকানরা কিন্তু কখনোই একজন কৃষ্ণাঙ্গ মহিলাকে বা কোনো কৃষ্ণাঙ্গকে সৌন্দর্যের প্রতীক হিসেবে মনে করে না। তারা সৌন্দর্যের প্রতীক কাকে মনে করেন জানো? তারা সৌন্দর্যের প্রতীক মনে করেন একজন হোয়াইট স্কিন মহিলাকে, যার রেড লিপস থাকবে এবং যার ব্লন্ড হেয়ার থাকবে, তাকে মনে করে। কিন্তু যারা ব্ল্যাক ওয়েমেন বা আফ্রো আমেরিকান ওয়েমেন, তারা কিন্তু কখনোই ওরকম হন না। তাই তিনি বলছেন যে আমার এই যে বিউটি, আমার এই বিউটি যেটাকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং যেটাকে আমি চেরিশ করছি, সেটা কি তোমাকে খুব উদাসীন করে তুলছে? Does it come as a surprise that I dance like I've got diamonds at the meeting of my thighs? তিনি এখানে বলছেন আমি যে নিজের ওয়েমেনলি হুডকে, আমি একজন ওয়েমেন হওয়ার কারণে নিজেকে যে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং নিজেকে চেরিশ করছি এবং নিজের যে ওয়েমেন হুডটাকে আমি এনজয় করছি, সেটা কি তোমার চোখে খুব বাজছে? আমার যে বিউটি যেটাকে আমি অ্যাকসেপ্ট করেছি এবং চেরিশ করছি, সেটা কি তোমার চোখে খুব বাজছে? তিনি প্রশ্ন করছেন। আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি শেম আই রাইজ। এবার লাস্টের দিকে কিন্তু তিনি বলছেন আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রিজ শেম। হাট মানে কিন্তু সেই কুঁড়ে ঘরের কথা বলা হচ্ছে যেখানে কৃষ্ণাঙ্গদের স্টোর করে রাখা হতো। হ্যাঁ, স্টোর। একটা হাটে একসঙ্গে 10-12 জনকে ভরে দেওয়া হতো, সেখানে গুটিসুটি মেরে তারা থাকতো। সেই সমস্ত হাট, সেই সমস্ত কুঠিগুলির কথা বলা হচ্ছে। সেই কুঠিগুলি যে সমস্ত কি শেমফুল হিস্ট্রি, যেটা এই শেমফুল হিস্ট্রি বলতে কিন্তু এখানে ওই যে 1600 থেকে 1865, এই যে 265 বছর, এই যে তখন তাদের চলে যাওয়ার উপর যে দাস প্রথা, সেই দাস প্রথার কিন্তু ইঙ্গিত এখানে আমরা পাচ্ছি। অর্থাৎ এই যে 265টা বছর যখন তাদের উপর নির্মমভাবে অত্যাচার হয়েছে, তাদেরকে দাস হিসেবে ট্রিট করা হয়েছে, এই যে লজ্জিত ইতিহাস, সেই লজ্জিত ইতিহাস থেকে আমি আজকে বেরিয়ে এসেছি। তিনি কিন্তু আর আই উইল রাইজ বলছেন না, আই রাইজ বলছেন। আমি কিন্তু এবার সেই ইতিহাসটাকে পার করে এসে আমি এবার কিন্তু উঠছি, আমি কিন্তু এবার রাইজ করছি, আমি কিন্তু এবার কি করছি, আমি এবার কিন্তু উন্নতির এক সিঁড়ি পার হয়ে এসেছি, এক ধাপ এগিয়ে গেছি। আই বলতে কিন্তু তিনি এখানে সম্পূর্ণ যে আফ্রিকান আমেরিকান রেস, সমস্ত আফ্রিকান আমেরিকান পিপলদের কিন্তু তিনি প্রতিনিধিত্ব করছেন। তিনি কিন্তু তাদের কি রিপ্রেজেন্টেটিভ এখানে আইটা, তিনি কিন্তু আফ্রিকান আমেরিকানদের রিপ্রেজেন্টেটিভ হয়ে এখানে নিজেকে প্রকাশ করছেন। তারপর তিনি কি বলছেন, আপ ফ্রম আ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন। ওই যে বললাম, সেই ইতিহাস থেকে আমি উঠে এসেছি যেখানে কি শুধুই পেন, শুধুই ব্যথা, শুধুই কষ্ট, সেখান থেকে আমি আজকে উঠে এসেছি। আমি ব্ল্যাক ওশন, আমি এক কালো সমুদ্র, কৃষ্ণ সমুদ্র, লিপিং এন্ড ওয়াইড, এবং যে কি উত্তাল এবং সে কি প্রশস্ত, ওয়েলিং এন্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড, এবং সে উত্তাল সমুদ্রের সবসময় ফুলে ফেপে ওঠা এক ঢেউ আমি সব সহ্য করেছি। অর্থাৎ তিনি এখানে বলছেন কৃষ্ণাঙ্গ হওয়ার দরুন তিনি কি হয়েছে, তিনি প্রচুর কষ্ট সহ্য করেছেন, প্রচুর অত্যাচার সহ্য করেছেন, এবং তার যে ফ্যামিলি হিস্ট্রি সেটাও কিন্তু খুব ভালো ছিল না। তাকে কিন্তু প্রচন্ড ভাবে কষ্টের শিকার করা হয়েছে, তাকেও মলেস্ট পর্যন্ত করা হয়েছিল। সেই ফ্যামিলি থেকে তিনি বিলং করছেন এবং করেছিল কে, তার মাদারের
যে লাভার ছিল সে কিন্তু তাকে মলেস্ট করেছিল, এবং সেই ইতিহাস থেকে আজ তিনি উঠে এসেছেন। তিনি সমস্ত ঢেউ সহ্য করতে করতে তিনি আজ কি হয়েছেন, তিনি আজকে একটা কালো সমুদ্র হয়ে গেছেন, যার মধ্যে কি সবকিছু বর্তমান, সমস্ত এক্সপিরিয়েন্স বর্তমান, যে সে আজকে কি উত্তাল এবং ওয়াইল্ড। অর্থাৎ তিনি আজকে কি, তিনি আজকে আনডমিটেবল, তাকে আর ডমিনেট করা যাবে না। অর্থাৎ দেখবে যে সূর্য হতে গেলে তোমাকে আগে সূর্যের মতো জ্বলতে হবে। লোহা কিন্তু বাড়ি খেতে খেতে ইস্পাত হয়ে যায়, সেরকম তিনি বলছেন আমি আজকে ইস্পাত হয়ে গেছি। সমুদ্রের ঢেউ খেতে খেতেই আমি আজকে সমুদ্রে পরিণত হয়েছি। আমি আজ প্রকৃতির সঙ্গে এক হয়ে গেছি, এবং প্রকৃতি আমাকে কি করেছে, প্রকৃতি আমাকে শক্তি দিয়েছে, এবং যার কারণে আমার মধ্যে সমস্ত কষ্ট বোধ সহ্য হওয়া সত্ত্বেও আমি কিন্তু আজকে একটা সমুদ্রের মতো হয়ে গেছি, যার মধ্যে কষ্ট তো রয়েছেই, কিন্তু সে সমস্ত কিছুকে আপন করে নিতেও শিখেছে, সে সমস্ত কিছু ঊর্ধ্বে আজ চলে এসেছে। তারপরে দেখো, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার আই রাইজ। সেই সমস্ত অন্ধকার রাত্রি যেগুলি, টেরার মানে হচ্ছে আতঙ্ক, আতঙ্কময় রাত্রি এবং ভয়ে পরিপূর্ণ রাত্রি সব আমি পার করে এসেছি। আই রাইজ, আমি উঠে দাঁড়াচ্ছি। ইনটু আ ডে ব্রেক, ডে ব্রেক মানে হলো ভোরবেলা, ডে ব্রেক মানে হলো ভোরবেলা। এর একটা তুমি সিনোনিম জেনে রাখো, ডন। ডিও এন ডন নয়, কিন্তু DAWN ডন, অর্থাৎ ভোরবেলা। এবার আমাদের সামনে এক ভোরবেলা উপস্থিত হয়েছে, যেটা যেটা কেমন, দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার, যেটা খুবই পরিষ্কার এবং ঝাঁ চকচকে। অর্থাৎ সে অন্ধকার রাত্রি পূর্ণ হয়েছে, এবার নতুন দিনের আলো তাদের সামনে উপস্থিত, যেখানে সবকিছু কি, সবকিছু হোপফুল, সবকিছু কি হোপফুল, সবকিছু এবার হওয়ার সম্ভাবনা তিনি দেখছেন, যেগুলি এতদিন পর্যন্ত কখনোই তারা হবে স্বপ্নেও কল্পনা করতে পারেনি, সেই দিন আজকে তাদের সামনে উপস্থিত হয়েছে, যেখানে সবকিছু হওয়ার সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন। অপূরিত ইচ্ছা, মানে পূরণ না হওয়া ইচ্ছা, সে সমস্ত ইচ্ছা যেগুলি তিনি পূরণ করার স্বপ্ন পর্যন্ত কখনো ভাবতেও পারেননি, সেগুলি তিনি স্বপ্ন দেখা শুরু করেছেন নতুন দিনের মাধ্যমে। আই রাইজ, তিনি বলছেন কি, এই দিনটা আমার মানে জীবনে এসেছে, এবার আমি এগিয়ে যাব, এবার আমি উঠব। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ। তিনি গিফটস বলতে তিনি কিন্তু কোনো ম্যাটেরিয়ালিস্টিক গিফটের কথা তিনি বলছেন না। গিফটের মাধ্যমে তিনি কোন গিফটের কথা বলছেন, তিনি সেই সমস্ত গিফটের কথা বলছেন যেগুলি তাদের পারিবারিক সূত্রে, বা যেগুলি তাদের বংশগত সূত্রে তিনি পেয়েছেন। অর্থাৎ তাদের রিচ কালচার, হেরিটেজ, রেজিলিয়েন্স, যেগুলি তাদের আফ্রো আমেরিকান রেসের প্রত্যেক শিরায় শিরায় রক্তে বইছে, সেগুলি তাদের মধ্যে রয়েছে, এবং যেগুলি তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছু সহ্য করা সত্ত্বেও এইগুলি টিকে রয়েছে, সেগুলি তাদের কাছে গিফট। যে আমরা এত কষ্ট করা সত্ত্বেও, এত কষ্ট সহ্য করা সত্ত্বেও আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি, আমাদের সমস্ত কিছু এই সব কিছুর জন্য, তাই এইগুলো আমাদের কাছে গিফটের কাছে কম নয়, কারণ এগুলি আমাদেরকে আজকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। আই অ্যাম দ্য ড্রিম অফ অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, এই যে এই লাইনটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, তিনি বলছেন এই যে দাস প্রথা বিলং করা মানুষরা, এই যে দাস হয়ে থাকা মানুষরা, তাদের সবার কিন্তু আশা এবং স্বপ্ন আমি। অর্থাৎ তিনি নিজেকে এখানে কিন্তু তাদের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করছেন, যে তারা আমার দিকে তাকিয়ে আছে, যে মায়া অ্যাঞ্জেলো তাদের জন্য কিছু করবে, তাদেরকে হয়তো ন্যায় পেতে সাহায্য করবে। তাই আমাকে কিন্তু থামলে হবে না, আমাকে এগিয়ে যেতেই হবে, কারণ আমি শুধুমাত্র নিজের উন্নতির জন্য সাধন করার জন্য আমি করছি না, আমি দেশের অর্থাৎ দশের উন্নতির জন্য কিন্তু আমি এগুলো করছি। তাই তিনি কি বলছেন, আই রাইজ, আই রাইজ, আই রাইজ, এই তিনবার রিপিট দেওয়ার কারণে তিনি এখানে গডের কাছে ভাও করছেন, শি ইজ টেকিং এ ভাও, তিনি একটা কি করছেন, তিনি শপথ গ্রহণ করছেন যে আমি এগিয়ে যাব, এগিয়ে যাব এবং এগিয়ে যাব, এবং আমার যে পিপলরা আছে তাদের উন্নতি সাধন আমাকে করতেই হবে, তাই আমাকে এগিয়ে যেতেই হবে, এগিয়ে যেতেই হবে, এগিয়ে যেতেই হবে, এবং শেষমেশ কিন্তু
আমি এগিয়ে গিয়ে তাদের উন্নতি সাধন করতে পারবো। এই হচ্ছে স্টিল আই রাইজ কবিতা। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ, হোপ টু সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।